সাকসেস বা সফলতা এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। তুমি যে কোনো ক্লাসে পড়ো না কেন বা কোনো কম্পিটিশন পরীক্ষায় বসো, তোমাকে প্রথমে নিজের পড়ার রুটিন ঠিক করতে হবে। মনে রাখবে, প্রত্যেকের রুটিন হবে আলাদা, কারো সঙ্গে কারো রুটিন মিলবে না। কেউ গভীর রাত্রি পর্যন্ত পড়তে ভালোবাসে, কেউ আবার ভোরবেলা পড়তে ভালোবাসে, আবার কেউ দিনের বেলা পড়তে ভালোবাসে। তাই তুমি কখন পড়ছো সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার নিজের উপর। তবে প্রাথমিক অবস্থায় তোমাদের মোটামুটি 6 থেকে 8 ঘন্টা পড়তে হবে। তোমাদের রেজাল্ট ভালো হবে বা তোমরা সরকারি চাকরির জন্য খাটছো, সরকারি চাকরি পাবে। কেন পাবে? তোমাকে কেন দেওয়া হবে? কেন তোমার রেজাল্টটা ভালো করা? তার উত্তর তুমি বলতে পারবে, তোমাকেই দিতে হবে। তুমি এক্সট্রা কি করেছো সেটা নিজেকে প্রশ্ন করতে হবে, যে আমার মধ্যে এক্সট্রা কি আছে। তোমার প্রিপারেশনের লেভেলকে সেই লেভেলে নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি চাকরি তো দরকার একটা, তোমরা যে কম্পিটিশন পরীক্ষাগুলো দিচ্ছ, চাকরি দরকার একটা, তোমার জন্য দরকার একটা। সে একটা পোস্ট থাকলেই সেই পোস্টেই তোমাকেই এলিজিবল হতে হবে, তোমাকেই সেই চাকরিটা ছিনিয়ে নিতে হবে। কেউ সহজে দেবে না। হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে থেকে চাকরি পেতে হবে। অতএব এক্সট্রা তোমাকে কিছু করতে হবে। বেশ, আগের ক্লাসে আমরা সামগ্রিক ইতিহাস, ভারতের সামগ্রিক ইতিহাস বুঝেছি। আজ আমাদের দ্বিতীয় ক্লাস, এবং এই ক্লাসে আমরা এই কটা টপিক বুঝে নেব। প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে আজকে আমরা জানবো ইতিহাস বা হিস্ট্রি শব্দটির উৎপত্তি কি থেকে, এর অর্থ কি। তারপরে আমরা জানবো ভারতবর্ষের 3টি নাম, ভারতবর্ষ, হিন্দুস্তান এবং ইন্ডিয়া, এই নামের উৎপত্তি কিভাবে হয়। ভারতের জনগোষ্ঠী, ইতিহাসের যুগ বিভাজন, ইতিহাসের উপাদান, এবং লাস্টলি আমরা জানবো মেহেরগড় সভ্যতা। অতএব শুরু করছি আমাদের প্রথম টপিক, ইতিহাস বা হিস্ট্রি এর উৎপত্তি কিভাবে। তোমরা জানো যে ইতিহাস এর ইংরেজি শব্দ হিস্ট্রি। এই হিস্ট্রি শব্দের উৎপত্তি কিভাবে হয়? গ্রিক শব্দ হিস্টোরিয়া, এই হিস্টোরিয়া শব্দ থেকে হিস্ট্রি শব্দের উৎপত্তি হয়, যার অর্থ হলো কোনো কিছুর কারণ সন্ধান, তদন্ত থেকে জ্ঞান অর্জন করা। সেখান থেকে এসেছে এই হিস্ট্রি শব্দটি। অতএব আমরা জানলাম যে হিস্টোরিয়া, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দের উৎপত্তি। বাংলা ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ থেকে, ইতিহ যার অর্থ ঐতিহ্য। অতএব আমরা জানলাম হিস্ট্রি শব্দের উৎপত্তি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, এবং ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ থেকে। এবার আমরা জানবো ইতিহাস। ইতিহাস পড়ে আমরা কি জানতে পারি, কেন আমরা ইতিহাস পড়ব? ইতিহাস হলো মানব সমাজ, সভ্যতা, মানুষের রেখে যাওয়া নিদর্শনের উপর গবেষণা, এবং সেখান থেকে অতীত সম্পর্কে সিদ্ধান্ত এবং শিক্ষা নেওয়ার শাস্ত্র। অতএব ঘটে যাওয়া বিষয়ই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। ঐতিহাসিক E.H. কার, বিখ্যাত ঐতিহাসিক, তার বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে লিখেছেন, History is an unending dialogue between the present and the past. অতএব ইতিহাস হলো বর্তমান এবং অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। পরের টপিক আছে ভারতবর্ষ। এই যে আমরা জানি ভারতের 3টে নাম, ভারতবর্ষ, হিন্দুস্তান, ইন্ডিয়া, এই নামকরণ কিভাবে হয়? ভারতবর্ষ, পৌরাণিক মতে প্রাচীনকালে ভারতে ভরত নামে এক রাজা ছিলেন। সেই ভরত রাজার নাম অনুসারেই ভারতের নাম হয় ভারতবর্ষ। বিদেশিরা সিন্ধু তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষকে বলতো হিন্দু, এবং সেই স্থান হিন্দুস্তান নামে পরিচিতি লাভ করে। গ্রিকরা সিন্ধুকে বলতো ইন্দাস, এই ইন্দাস শব্দ থেকেই ইন্ডিয়া নামটি এসে। অতএব আমরা জানলাম ভারতবর্ষ নামকরণটি হয়েছে প্রাচীন ভারতের ভরত নামক রাজার নাম অনুসারে। হিন্দুস্তান, বিদেশিরা ভারতের সিন্ধু তীরবর্তী অঞ্চলকে বলতো হিন্দু এবং তার সেই স্থানকে বলতো হিন্দুস্তান। এবং ইন্ডিয়া, ইন্ডিয়া গ্রিকরা যেহেতু ইন্দাস, সিন্ধুকে বলতো ইন্দাস, এবং এই ইন্দাস নাম থেকেই ইন্ডিয়া নামটি এসেছে। পরের টপিক আছে আমাদের ভারতীয় জনগোষ্ঠী। একটা প্রশ্ন তোমাদের, ভারতের সর্বত্র কি একই ধরনের লোক দেখা যায়, একই ধরনের মানুষ দেখা যায়? উত্তর হবে না। মানুষের দৈহিক গঠন, মাথার খুলি, চোয়াল এবং ভাষার ভিত্তিতে ভারতের অধিবাসীকে দেখা যায় কয়েকটি জনগোষ্ঠীতে ভাগ করা যায়। এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য থাকলেও ডক্টর বিরজা শঙ্কর গুহ ভারতের এই জনগোষ্ঠীকে মোটামুটি ভাবে
ছটি ভাগে ভাগ করেছেন। এই ছটি ভাগগুলি আমরা আলোচনা করলে বুঝতে পারবো তাদের মধ্যে কি পার্থক্য ছিল এবং কোথায় কোথায় সেই উপজাতিগুলো বাস করছিল। প্রথম গোষ্ঠীর নাম নেগ্রিটো। সে নেগ্রিটো মানুষজন ছিলেন ক্ষুদ্রকায়, চুল ছিল কোকড়ানো, নাক ছিল চ্যাপ্টা এবং শ্যামবর্ণ। বেশিরভাগই নেগ্রিটো জনগোষ্ঠীর লোকদের দেখা যেত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ ভারতের কোচিন, ত্রিবাঙ্কুর, বিহার এবং ঝাড়খণ্ডের রাজমহলের পার্বত্য অঞ্চল, এই সমস্ত এলাকায়। 2 নম্বর আমাদের জনগোষ্ঠী হচ্ছে প্রোটো অস্ট্রোলয়েড বা আদি অস্ট্রোলয়েড। এই জনগোষ্ঠীর মানুষদের দেখা যায় কৃষ্ণবর্ণ, চুল ছিল তামাটে, কপাল ছিল চৌড়া এবং নাক ছিল লম্বা। কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল প্রভৃতি উপজাতিদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। 3 নম্বর আমাদের ভারতীয় জনগোষ্ঠী হচ্ছে মঙ্গোলীয় বা মঙ্গলয়েড। এখানকার মানুষদের উচ্চতা ছিল কম বা এরা ছিল খর্বাকৃতি। এদের গায়ের রং ছিল হলুদ, নাক ছিল চ্যাপ্টা এবং চোখগুলো ছিল ছোট। বেশিরভাগ পাহাড়ি অঞ্চলগুলো যেমন আসাম, ত্রিপুরা, নেপাল, ভুটান, সিকিম, চট্টগ্রাম প্রভৃতি জায়গার মানুষদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা গেছে। পরবর্তী 4 নম্বর ভারতীয় জনগোষ্ঠী হচ্ছে ভূমধ্যসাগরীয় বা মেডিটারানিয়ান। দেহের গড়ন ছিল অনেকটা সুঠাম, তাদের গায়ের রং ছিল অনেকটা মাঝারি এবং উচ্চতাও ছিল মাঝারি। এদের দেখা যায় পাঞ্জাব, রাজপুতানা, উত্তরপ্রদেশ প্রভৃতি জায়গায়। 5 নম্বর আমাদের ভারতীয় জনগোষ্ঠী হচ্ছে পাশ্চাত্য গোলমুন্ড। এদের মাথা ছিল অনেকটা গোল এবং নাক ছিল অনেকটা উন্নত। হরপ্পা মহেঞ্জোদারোর অঞ্চল বা বাংলা, বিহার, উড়িষ্যা প্রভৃতি অঞ্চলে এই জনগোষ্ঠীর লোকদের পাওয়া গেছে। লাস্ট 6 নম্বর ভারতীয় জনগোষ্ঠী হচ্ছে নর্ডিক। এই নর্ডিক এরা ছিল অনেকটা গৌড়বর্ণ, দীর্ঘাকৃতি, উন্নত নাসা। এদের দেখা গেছে গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চল, মহারাষ্ট্র প্রভৃতি জায়গাগুলোতে। অতএব আমরা বুঝতে পারছি মানুষের এই যে এত পার্থক্য, তারপরেও ভারতে ছিল ঐক্য। এই ঐক্যের কারণে ডক্টর ভিনসেন্ট স্মিথ ভারতকে বলেছেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কবি অতুল প্রসাদ সেন তিনি বলেছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। পরের টপিক 4 নম্বর টপিক আমাদের আছে ইতিহাসে যুগ বিভাজন। আমরা যদি বিশ্বের মানব ইতিহাস আলোচনা করি তবে আমাদেরকে ইতিহাসকে 3টি ভাগে ভাগ করতে হয়: প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ আমরা যদি আলোচনা করি দেখা যাবে ইতিহাসে 3টি যুগ বিভাজন, সেটি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ যার অর্থ হচ্ছে যে সময়ের মানুষের কাছে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি সেই সময়ের ইতিহাসকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। পরের পয়েন্ট হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। এবং এই প্রায় ঐতিহাসিক যুগ হচ্ছে মানব সমাজের এই সময়ের লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু সেগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। যেমন সিন্ধু লিপি, এই সিন্ধু লিপি আমরা পেয়েছি কিন্তু লেখাগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। নেক্সট 3 নম্বর হচ্ছে ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগ তার মানে যে সময় আমাদের কাছে লিখিত উপাদানও রয়েছে এবং সেগুলো পাঠোদ্ধার করাও সম্ভব হয়েছে। তবে সাধারণভাবে ইতিহাসের আলোচনার সুবিধার্থে ইতিহাসকে মোটামুটি ভাবে 3টি ভাগে ভাগ করা যায়। আমরা যদি ভারতের কথা বলি ভারতের ইতিহাসেরও দেখা যায় 3টি ভাগ। তবে পাশ্চাত্য ঐতিহাসিকরা যেমন জেমস মিল ভারতীয় ইতিহাসকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগের নাম দিয়েছেন হিন্দু যুগ, দ্বিতীয় ভাগের নাম দিয়েছেন মুসলিম যুগ এবং তৃতীয় ভাগের নাম দিয়েছেন ব্রিটিশ যুগ। তবে এই বিষয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে ঐতিহাসিকরা মোটামুটি ভাবে সর্বজন যদি আমরা গ্রাহ্য মতটি বলি তবে ইতিহাস আলোচনা করতে গেলে আমাদেরকে 3টি ভাগে ভাগ করতে হয় বা 3টি যুগে ভাগ করতে হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আজকের আমাদের 5 নম্বর টপিক হচ্ছে ইতিহাসের উপাদান। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা সম্ভব না। ইতিহাস সম্পূর্ণভাবে তথ্য নির্ভর বা উপাদান নির্ভর। উপাদান ছাড়া ইতিহাস লেখা সম্ভব না। এই ইতিহাসের উপাদানকে 2টো ভাগে ভাগ করা হয়:
প্রথম ভাগটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, যেটি মাটি খুঁড়ে মাটির ভিতর থেকে পাওয়া যায়। দ্বিতীয় ভাগটি হচ্ছে সাহিত্যিক উপাদান বা লিখিত উপাদান, যেমন হতে পারে সাহিত্য, যেমন হতে পারে নথিপত্র বা জীবনী, যেগুলো লেখা হয়েছে সেগুলোই হচ্ছে সাহিত্যিক বা লিখিত উপাদান। আবার এই প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রথম যে ভাগটা বললাম, সেই প্রত্নতাত্ত্বিক উপাদানের আবার তিনটে ভাগ রয়েছে। এক হচ্ছে লিপি বা লেখমালা, দুই হচ্ছে মুদ্রা, তিন হচ্ছে স্থাপত্য ভাস্কর্য। এই লিপি বা মুদ্রা বা যদি আমরা গুরুত্ব আলোচনা করি, দেখা যাবে এই লিপি বা মুদ্রা থেকে সেই সময়কার রাজার নাম, রাজার সময়কাল, রাজার সাম্রাজ্য সীমা বা রাজার কৃতিত্বর কথা জানা যায়। আবার স্থাপত্য ভাস্কর্য বা মন্দিরের ধ্বংসাবশেষ থেকে আমরা তখনকার দিনের সমাজের কথা, ধর্মের কথা, স্থাপত্য ভাস্কর্যের কথাগুলো জানতে পারি। নেক্সট, 2 নম্বর যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে সাহিত্যিক বা লিখিত উপাদান। এই লিখিত উপাদানের আবার দুটো ভাগ রয়েছে। এক হচ্ছে দেশীয় সাহিত্য, দুই হচ্ছে বৈদেশিক সাহিত্য। দেশীয় সাহিত্য যেটি ভারতের ইতিহাস লেখা রয়েছে, যেমন হতে পারে মহাকাব্য, যেমন হতে পারে পুরাণ, বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্য। আবার বৈদেশিক উপাদান বা বৈদেশিক সাহিত্যের মধ্যে আছে, যেমন ধরে নাও বাইরে থেকে কেউ এসছেন এবং এসে নিয়ে ভারতের বিবরণ লিখে দিয়ে গেছেন, যেমন হতে পারে মেগাস্তেনিসের লেখা ইন্ডিকা, যেমন হতে পারে ফাহিয়েনের লেখা ফোকুওকি বা হিউয়েনসাং এর লেখা সি ইউকি। এইবার আমরা চলে এসেছি আমাদের শেষ আলোচনায়। শেষ আলোচনা হচ্ছে মেহেরগড় সভ্যতা। তোমরা ভাবলে অবাক হবে, আজ থেকে প্রায় 9,000 বছর আগে, 9,000 বছর আগে ভারতে, আমাদের ভারতেই প্রাচীনতম সভ্যতা ছিল এবং সেটি ছিল সম্পূর্ণভাবে নগর ভিত্তিক সভ্যতা। প্রথম নগরায়ন ঘটেছিল এই মেহেরগড় সভ্যতায়। এই মেহেরগড় সভ্যতা কে, কবে, কোথায় আবিষ্কার করেন? অতএব আমরা যদি জানি বুঝতে পারবো। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ স্যার জা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মিডো পাকিস্তানের বোলান গিরিপথের কাছে বালুচিস্তানের কাচ্চি সমভূমিতে এই মেহেরগড় সভ্যতাটি আবিষ্কার করেন। এই সভ্যতায় প্রায় 32,000 প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। এই নিদর্শন গবেষণার ফলে দেখা যায় যে এই সভ্যতার সময়কাল মোটামুটি 7,000 বিসি থেকে 3,000 বা 2600 বিসি, 3,000 বা 2600 বিসি খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ছিল। এবং মেহেরগড় সভ্যতা ছিল কৃষি ও পশুপালন নির্ভর, তবে শিল্প বাণিজ্য এই সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে আছে। মেহেরগড় সভ্যতার মানুষেরা রোদে শুকানো মাটির ইট দিয়ে বাড়ি তৈরি করতেন, শস্য ভাণ্ডারে শস্য সঞ্চয় করে রাখতেন, তামার সরঞ্জাম ব্যবহার করতেন। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সিরামিক মূর্তি পাওয়া গেছে এই মেহেরগড় সভ্যতায়। মেহেরগড় সভ্যতার সমাধিতে পাওয়া গেছে ঝিনুকের তৈরি লকেট, মালা, হাড়ের আংটি, পালিশ করা পাথরের কুড়ুল। সিন্ধু সভ্যতার লোকেরা গম, যব, কুল, খেজুর প্রভৃতির চাষ করতেন। এই সময় গরু, ছাগল, ভেড়া, হরিণ, হাতি, নীলগাই প্রভৃতি জীবজন্তুর হাড় পাওয়া গেছে। অতএব আজকের ক্লাসে আমরা জানলাম ইতিহাস বা হিস্ট্রি এই শব্দের উৎপত্তি কিভাবে ঘটেছে, ভারতবর্ষ, হিন্দুস্তান, ইন্ডিয়া এই নামকরণ কিভাবে হয়েছে, ভারতের বিভিন্ন জনগোষ্ঠী সম্বন্ধে জানলাম, ইতিহাসের যুগ বিভাজন সম্বন্ধে আমরা জানলাম, ইতিহাসের উপাদান সম্বন্ধে জানলাম এবং বর্তমান ভারতের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা সম্বন্ধে জানলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।